হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাপটি প্লাস। অ্যাপটি প্লাসে সবাইকে স্বাগত। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ। আগামী ডাব্লিউবিসিএস এক্সামিনেশনকে লক্ষ্য রেখে আমরা এই সিরিজে যেটা করছি সেটা হচ্ছে 30টা করে এমসিকিউ রাখছি কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, এবং তার সাথে সাথে দুটো মেন্সের কোশ্চেন রাখছি। মেন্সের কোশ্চেন আমরা কেন রাখছি? কারণ 2025 সাল থেকে আমরা জানি ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে চলেছে, সেটাকেও ইনক্লুড করার জন্য আমরা দুটো মেন্সের কোশ্চেন রাখছি এমসিকিউ করার সাথে সাথে। তো এটা ফেব্রুয়ারির 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখন করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গলের বাজেট এসেছে এবছর। তো বাজেট থেকে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম 3 সপ্তাহে কোনো কোশ্চেন রাখিনি। তো এই 4th উইকে আমি দুটো কোশ্চেন ইনক্লুড করে দিয়েছি। কোশ্চেনটা বলছে, হুইচ ডিপার্টমেন্ট রিসিভ দ্য হাইয়েস্ট অ্যালোকেশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বাজেট 2024-25? 2024-25 ওয়েস্ট বেঙ্গলের বাজেটে কোন ডিপার্টমেন্ট সব থেকে বেশি টাকা অনুদান পেয়েছে? চারটে অপশন আছে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সব থেকে বেশি অ্যালোকেশন পেয়েছে। তো টপ 3 অ্যালোকেশন আমরা দেখে নেবো। টপ 3 অ্যালোকেশনের কথা এখানে বলা আছে। দেখো, সব থেকে বেশি টাকা পেয়েছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট। কত টাকা? 44,137 কোটি টাকা পেয়েছে। 41,153 কোটি টাকা মতো পেয়েছে স্কুল এডুকেশন, এবং ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পেয়েছে 38,662 কোটি টাকা। এবং সব থেকে লোয়েস্ট অ্যালোকেশন হয়েছে লতে, মোটামুটি 22 কোটির কাছাকাছি। তো এটা আমরা জেনে নিলাম একটা প্রথম প্রশ্ন হিসাবে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, ওই অনেক বাজেটে আমরা কি দেখি? বাজেটে অনেক স্কিমের উল্লেখ থাকে। সেরকমই এবছরের বাজেটে অনেক স্কিমের উল্লেখ আছে। তার মধ্যে একটা স্কিম যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে আনন্দধারা স্কিম, WBSRLM স্কিম। এটার উদ্দেশ্য কি? এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওম্যান এমপ্লয়মেন্ট থ্রু সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন। এটা যেহেতু এই স্কিমের কথা বাজেটে মেনশন করা আছে, সেই জন্য আমি এই স্কিমটার উদ্দেশ্য উদ্দেশ্য কি সেটা একটা কোশ্চেন রেখেছি। কারণ অনেক সময় বাজেটে যে স্কিমগুলো মেনশন থাকে সেই স্কিমগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, এই আনন্দধারা স্কিমটা 2012 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছিল আন্ডার ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। রুরাল পোভার্টিকে অ্যালিভিয়েট করার জন্য, এবং ফিনান্সিয়াল ইনক্লুশন এবং সেল এমপ্লয়মেন্ট করার জন্য, এবং পার্টিকুলারলি এটা ওম্যান এবং ভালনারেবল কমিউনিটিকে টার্গেট করে বানানো হয়েছে। এবং এটার যে অবজেক্টিভ সেটা দেখো এখানে লেখা আছে, এম্পাওয়ারিং দ্য রুরাল কমিউনিটি স্পেশালি। মেইনলি টার্গেট করা হয়েছে ওম্যান এবং ভালনারেবল কমিউনিটিকে। তাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা ভাবা হয়েছে, তাদের স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবা হয়েছে, এবং সাস্টেনেবল লাইভলিহুডের কথা ভাবা হয়েছে। এবং সেই উদ্দেশ্যে সেলফ হেল্প গ্রুপকে কিভাবে স্ট্রেনথেন করা যায় সেই সব ব্যাপারও এখানে আছে। তো চলো এবার পরের প্রশ্ন বলছে, প্রজেক্ট ফার্ম ভাইবস ওয়াজ ইন দ্য নিউজ রিসেন্টলি ফর। দেখো, মাইক্রোসফটের একটা ফার্ম ভাইবস প্রজেক্ট একটা তারা লঞ্চ করেছে। এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রের বারামতিতে। এই প্রজেক্টটা যেটা লঞ্চ করা হয়েছিল সেটা সাকসেস পেয়েছে। মানে এটা কি হচ্ছে, এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে। এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে, এবং এর ফলে এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে, ড্রোন থেকে ডেটা নেওয়া হচ্ছে। এই ডেটাগুলো নিয়ে ফার্মারদেরকে ইনপুট দেওয়া হচ্ছে এবং ফার্মারদেরকে যে ইনপুট দেওয়া হচ্ছে তার ফলে এই বারামতিতে আমরা দেখেছি ক্রপ ইল্ড বা ক্রপ প্রোডাক্টিভিটি যেটা, সেটা ইনক্রিজ করেছে। ফার্টিলাইজারের যে ইউজ সেটা কমেছে, ফার্টিলাইজার ইউজ কমেছে। তো সেই জন্য এটা নিউজে ছিল। দেখো তাহলে এটা কি? প্রজেক্ট ফার্ম ভাইবস হচ্ছে একটা ডেভেলপিং এআই পাওয়ার টুলস টু অ্যাসিস্ট ফার্মার্স ইন সাস্টেনেবল এগ্রিকালচার। ঠিক আছে? এটা কার প্রজেক্ট? এটা মাইক্রোসফট রিসার্চ টিমের একটা প্রজেক্ট, প্রজেক্ট ফার্ম ভাইবস। তো এআই টেকনোলজি ইউজ কি করে করে কিভাবে ফার্মাররা উপকৃত হচ্ছে, এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিন্তু এই প্রজেক্ট ফার্ম ভাইবস। তো তোমরা যদি কোনো মেন্সের কোশ্চেন আসে যেখানে এআই টেকনোলজির মাল্টিফেসেটেড অ্যাপ্লিকেশন দেখাতে হয়, সেখানে তুমি এগ্রিকালচার কিভাবে হেল্পফুল হচ্ছে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারো মেন্সের কোশ্চেন লেখার সময়। চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ রিনিউয়েবল পারচেস অব্লিগেশন ইন ইন্ডিয়া ইজ টু। দেখো, আমাদের দেশে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, তাই তো, ডিসকম আছে, অনেক প্রডিউসার আছে। আহ, তো এই যে ডিসকম কোম্পানি আছে, এরা ইলেকট্রিসিটি পারচেস করে। তো গভর্নমেন্ট বলছে কি, তোমরা যখন ইলেকট্রিসিটি পারচেস করছো, ডিসকম কোম্পানিগুলোকে বলছে, তোমরা যখন ইলেকট্রিসিটি পারচেস করছো, তোমাদের একটা অব্লিগেশন আছে। বলছে কি অব্লিগেশন? যে তোমরা যে ইলেকট্রিসিটি পারচেস করছো তার একটা ফিক্সড পার্সেন্টেজ, তার একটা সার্টেন পার্সেন্টেজ তোমাদেরকে রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে পারচেস করতে হবে। সেটাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি অব্লিগেশন। হুম। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? দেখো, ম্যান্ডেট এ মিনিমাম পার্সেন্টেজ অফ ইলেকট্রিসিটি ফ্রম রিনিউয়েবল সোর্স থেকে একটা মিনিমাম পার্সেন্টেজ ইলেকট্রিসিটি কিনতে হবে। দেখো, রিনিউয়েবল পারচেজ অব্লিগেশন ইজ এ রেগুলেটরি মেকানিজম ইন ইন্ডিয়া দ্যাট ম্যান্ডেট সার্টেন এন্টিটি, যেমন ডিসকম এন্টিটি বা ওপেন অ্যাক্সেস কনজিউমার, ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার্স, এদেরকে কি বলা হচ্ছে, তোমরা যে ইলেকট্রিসিটি কিনছো তার একটা
সার্টেন পার্সেন্টেজ রিনিউয়েবল এনার্জি থেকে সোর্স থেকে পারচেস করতে হবে। এর ফলে যে ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি সোর্সের যে টার্গেট, ইন্ডিয়া টার্গেট কি, বাই 2030 আমাদের যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি সোর্সের যে টার্গেট, সেটাকে অ্যাচিভ করার জন্য, ফসিল ফুয়েলস এর উপর রিলায়েন্স কমানোর জন্য, এবং ইন্ডিয়ার যে ক্লাইমেট অ্যাকশন গোল আছে সেটাকে অ্যাচিভ করার জন্য এই যে রেগুলেটরি মেকানিজম রিনিউয়েবল পারচেজ অব্লিগেশন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট, যেটা প্রত্যেক সপ্তাহে আমি করে থাকি। সেটা হচ্ছে, দেখো ডাব্লিউবিসি সাকসেস গাইড বলে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি করে যুক্ত হবে, এই ক্লাসের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করলে তোমরা এই গ্রুপে অ্যাড হতে পারবে। এই গ্রুপের বিশেষত্ব কি, এখানে আমরা ডেইলি প্র্যাকটিস কোশ্চেন প্রত্যেকদিন সকালে এখানে পোস্ট করা হয়। সেই কোশ্চেনে তোমরা অ্যান্সার লিখবে, সেটাকে সাবমিট করবে তোমরা। সেটা সাবমিট করার পরে সেটা তোমরা ইভ্যালুয়েশন পেয়ে যাবে। এবং তার সাথে সাথে সন্ধ্যের দিকে তোমরা এটার একটা মডেল অ্যান্সার পেয়ে যাবে, এই কোশ্চেনটা। সেই জন্য এই টেলিগ্রাম গ্রুপে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাড হয়ে নাও। এবং এই ক্লাসের যে পিডিএফ, এই ক্লাসের পিডিএফটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে গেলে তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো চলো পরে বসো না। ফলস কিলার হোয়েলস আর স্পিসিস অফ ফলস কিলার হোয়েল, দেখো এটা নিউজে ছিল, তার কারণ হচ্ছে ডজনস অফ ফলস কিলার হোয়েলস এর যে স্পিসিস, সেটা একটা রিমোট অস্ট্রেলিয়ান বিচে তারা স্ট্যান্ডার্ড ছিল। হুম, অস্ট্রেলিয়ান বিচে ছিল, তো সেই জন্য এটা নিউজে ছিল, সেই জন্য আমি কোশ্চেনটা রেখেছি। তো ফলস কিলার হোয়েলস আর স্পিসিস অফ কিসের স্পিসিস, এরা এরা হচ্ছে ওশিয়ানিক ডলফিন, এরা হচ্ছে ওশিয়ানিক ডলফিন। এবার দেখো আমরা জানি আইইউসিএন এর রেড লিস্ট হয়, সে তারা কনজারভেশন স্ট্যাটাস দেয়। তো এই যে স্পিসিসটা আছে ফলস কিলার হোয়েলস, তার কনজারভেশন স্ট্যাটাস হচ্ছে নিয়ার থ্রেটেড, এনটি, নিয়ার থ্রেটেড। এই লিস্ট কে জারি করে, আমরা জানি আইইউসিএন এর রেড লিস্ট হয়, সেখানে এই স্পিসিসটাকে নিয়ার থ্রেটেড হিসাবে ডেজিগনেট করা হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে গ্লেসিয়ার আইস অ্যালগি ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ফর, দেখো গ্লেসিয়ার আইস অ্যালগি নিউজে কেন ছিল, গ্লেসিয়ার আইস অ্যালগি কি হচ্ছে, একটা রিসেন্ট যে স্টাডি হয়েছে, রিসার্চ হয়েছে, সেখান থেকে পাওয়া গেছে যে গ্লেসিয়ার যে আইস অ্যালগি আছে, সেটা যে গ্রিনল্যান্ডের যে আইস শিট আছে, গ্রিনল্যান্ডের যে আইস শিট আছে, সেটাকে খুব দ্রুত মেল্ট করে দিচ্ছে। কি করে দিচ্ছে, এটাকে ডার্কেন করে দিচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে। আমরা জানি যত আইস যদি হোয়াইট থাকে, হ্যাঁ, বা হোয়াইট কোনো সারফেস থাকে, তার অ্যালবেডো হাই। অ্যালবেডো হাই হলে কি হবে, সানলাইটকে রিফ্লেক্ট করে দিতে পারবে বেশি বেশি। বাট যদি সেই সারফেসটা ডার্কেন হয়ে যায়, তাহলে তার অ্যালবেডো কমে যাচ্ছে। অ্যালবেডো যত কমে যাবে, তত কি হবে, সানলাইট অ্যাবজর্পশন বেশি হবে। তত তাড়াতাড়ি যত সানলাইট অ্যাবজর্ব হবে, তত তাড়াতাড়ি আইস মেল্ট হয়ে যাবে। তো এটা তখন ক্লাইমেট চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। হুম, তো এটা হচ্ছে পুরো স্টাডি। তো গ্লেসিয়ার আইস অ্যালগি ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ফর, এই দেখো, ডার্কেনিং গ্লেসিয়ার সার্ফেস লিডিং টু ইনক্রিজ মেল্টিং রেটস। তার মানে গ্লেসিয়ার যে সার্ফেস আছে সেটাকে ডার্ক করে দিচ্ছে। ডার্ক করে দেওয়া মানে কি হচ্ছে, তার অ্যালবিডোটা কমে যাচ্ছে। অ্যালবিডো কমে যাচ্ছে মানে সানলাইট বেশি করে অ্যাবজর্ব করে নেবে, এবং সানলাইট যত বেশি অ্যাবজর্ব করে নিচ্ছে, মেল্টিং রেটসটা, আইসের মেল্টিং রেটটা তত ফাস্টার রেটে হচ্ছে। আইস মেল্টিং তত ফাস্টার রেটে হচ্ছে, তার ফলে ক্লাইমেট চেঞ্জ বেশি বেশি ফাস্টার রেটে হচ্ছে। তো এই পুরো এক্সপ্লেনেশনটা এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যেটা ডার্কেনিং গ্লেসিয়ার সার্ফেস লিডিং টু ইনক্রিজ মেল্টিং রেটস। পরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য রোল অফ দ্য ইউরোপিয়ান কমিশন উইদিন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো এই কোশ্চেনটা রাখার কারণ হচ্ছে, কারণ আমরা রিসেন্ট দেখেছি বিভিন্ন টকসে, বিভিন্ন সামিটসে, যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে সেটা চাইছে যে ইন্ডিয়ার সাথে মাল্টিফেসিলিয়েট পার্টনারশিপকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। সেই কনটেক্সটে যেহেতু ইউ নিউজে আছে, ইন্ডিয়ার কনটেক্সটে যেহেতু নিউজে আছে, সেই অন্য এই কোশ্চেনটা আমি রেখেছি যে ইউরোপিয়ান কমিশনের রোলটা কি, ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে ইউরোপিয়ান কমিশন আছে তার রোল কি। এটা এক্সিকিউটিভ বডি হিসাবে ফাংশন করে, এবং যার কাজ হচ্ছে ইউ যে ল গুলো বানাচ্ছে, ইউ যে পলিসি গুলো বানাচ্ছে, সেগুলোকে এনফোর্স করা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ইউরোপিয়ান কমিশনের কাজ। ঠিক আছে, ইউরোপিয়ান কমিশন কাজটা এখানে লেখা আছে, আমি মুখে তোমাদেরকে বলে দিলাম, এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নেবে। পরে প্রশ্ন দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1540 ইজ রিলেটেড। দেখো এটা কেন, আমি কোশ্চেনে রেখেছি, এটা কেন নিউজে আছে, তার কারণ হচ্ছে ইন্ডিয়া রিসেন্টলি কি অর্গানাইজ করেছে, রিসেন্টলি অর্গানাইজ করেছে ফার্স্ট এভার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম, ফার্স্ট এভার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন দিস রেজলিউশন। এই রেজলিউশনের ওপর ভারত প্রথমবার ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম করেছে। এইবার প্রশ্ন রেখেছি আমি যে ইউনাইটেড নেশন এই যে সিকিউরিটি কাউন্সিলের যে রেজলিউশন 1540, যার উপর ভারত প্রথম ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অর্গানাইজ করেছে, এটা কি রিলেটেড। তো এটা হচ্ছে
প্রিভেন্টিং নন স্টেট অ্যাক্টরস ফ্রম অ্যাকুয়ারিং উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো যাতে নন স্টেট অ্যাক্টরের হাতে না যায়। নন স্টেট অ্যাক্টর বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, স্পেশালি টেরোরিস্ট। নন স্টেট অ্যাক্টর মানে টেরোরিস্ট গ্রুপের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। টেরোরিস্ট গ্রুপের হাতে যাতে না যায় এবং তারা যাতে এসব ওয়েপেন পেয়ে টেরোরিজম অ্যাক্টিভিটি না করতে পারে, সেইটাকে রোখার জন্যই এই রেজলিউশন। দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন যে 1540, এটা অ্যাডপ্ট করা হয়েছিল 2004 সালে, যার মেন উদ্দেশ্য হচ্ছে নিউক্লিয়ার, কেমিক্যাল বা বায়োলজিক্যাল কোনো ধরনের উইপেন যেটা মাস ডিস্ট্রাকশন করতে পারে তার প্রলিফারেশনটাকে প্রিভেন্ট করা হচ্ছে, এটার উদ্দেশ্য। এবং এটার উদ্দেশ্য হচ্ছে ইউএন এর যত মেম্বার আছে তাদের উপর এটা অব্লিগেশন আছে যে তারা যেন তাদের দেশে ল বানায়, ডোমেস্টিক কন্ট্রোল আনে, এবং তারা এটা এনশিওর রাখে যে নন স্টেট অ্যাক্টরের হাতে যেন এই ধরনের মাস ডিস্ট্রাকশন ওয়েপেন যেন কোনোভাবেই না পৌঁছায়, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল টেরোরিজম রোখার জন্য এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ আমরা বলতে পারি। ওয়ার্ল্ড সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট, ওয়ার্ল্ড সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট যেটা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে, এটা কে পাবলিশ করে? দেখো, আমরা জানি কোনো রিপোর্ট কে পাবলিশ করে এটা থেকে কিন্তু কোশ্চেন আসে, তো এটার অ্যান্সার হচ্ছে আইএলও। এবার এটা কেন আমি কোশ্চেন রেখেছি, আইএলওর যে চিফ আছেন এফ গিলবার্ট এফ, উনি এই রিপোর্টের ভিত্তিতে ভারতের সোশ্যাল সিকিউরিটি কভারেজের খুব প্রশংসা করেছেন। তো সেই কনটেক্সটে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই জন্য আমি কোশ্চেনটা রেখেছি যে ওয়ার্ল্ড সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট। উনি বলেছেন যে ভারতের যে পপুলেশন সেটা মিনিমাম একটা সোশ্যাল কোনো একটা প্রোটেকশন কভারেজের মধ্যে আসছে, এরকম সংখ্যা লাস্ট কয়েক বছরে অলমোস্ট ডবল হয়েছে, 24% থেকে 49% হয়েছে। তো উনি মেনলি প্রশংসা করেছেন আহ, এই রিপোর্টের রেসপেক্টে ইন্ডিয়ার যে পারফরমেন্স সেটার উপর ভিত্তি করে। তো সেই জন্য সেই কন্টেক্সটে এই কোশ্চেনটা রাখা হয়েছে যে ওয়ার্ল্ড সোশ্যাল প্রোটেকশন রিপোর্ট কে পাবলিশ করে, এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও পাবলিশ করে। তো দেখো, এখানে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে, আইএলও পাবলিশ করে। আচ্ছা, কোটা কেয়ার্স ইনিশিয়েটিভ। কোটা কেয়ার্স ইনিশিয়েটিভ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, রিসেন্টলি এমস টু। দেখো, কোটা বেশিরভাগ সময়তেই আমরা যখন নিউজে পড়ি এটা মেনলি ব্যাড রিজনের জন্য আমরা নিউজে পড়ি, দেখি আমরা যে স্টুডেন্টরা সুইসাইড করছে সেই জন্য মেনলি একটা সময় নিউজে চলে আসে। তো যাতে স্টুডেন্টদের এই সুইসাইড রেটটা কমতে পারে সেই জন্য সমস্ত কমিউনিটিকে একসাথে নিয়ে স্টুডেন্টদের যাতে মেন্টাল হেলথ ঠিক থাকে তার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে কমিউনিটি ডিভেন সাপোর্ট টু ইমপ্রুভ দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং। আচ্ছা, এর আগেও তোমরা একটা নিউজ দেখেছিলে হয়তো যে কোটার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যে সানডে টেস্ট, আগে সানডেতেও যে টেস্ট নেওয়া হতো সেটা নিষেধাজ্ঞা জারি করেছিল, নো সানডে টেস্ট বলে একটা ইনিশিয়েটিভ হয়েছিল, সেটা একটা ডিরেকশন এসেছিল যে কোটাতে কোনো সানডে টেস্ট হবে না বলে। তো এরকম মাঝে মাঝে ইনিশিয়েটিভ হয়, আমরা যখনই শুনতে পাই যে কোনো মেন্টাল হেলথ ইস্যু চলছে কোটাতে স্টুডেন্টদের বা সুসাইড চলছে, তখন এই ধরনের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়ে থাকে। তো এটা একটা কমিউনিটি ডিভেন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কোটা কেয়ার্স ইনিশিয়েটিভ, যেটা স্টুডেন্টের মেন্টাল হেলথকে দেখবে, স্টুডেন্টের ওভারঅল ওয়েলবিং কে রক্ষা করবে। তো দেখো, এটা কে করেছে, কারা লঞ্চ করেছে, কোটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে সাথে কোটা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি। তার মানে এটা একটা কমিউনিটি ড্রিভেন একটা ইনিশিয়েটিভ স্টুডেন্টের ওভারঅল ওয়েলবিং এর জন্য এটা করা হচ্ছে। চলো, পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আচ্ছা, পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্রাইমারি ফাংশন কেন কোশ্চেন রাখা হচ্ছে, তার মেন যে কারণ যেটা কোশ্চেন রাখা হয়েছে সেটা হচ্ছে দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন হয়েছে আমরা জানি, এবং রিসেন্টলি আম আদমি পার্টির সরকার হেরে গেছে এবং বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তো বিজেপির সরকার ক্ষমতায় আসার পর এরা কি করেছে, ক্যাগের যে রিপোর্ট ছিল দিল্লির এক্সাইজ পলিসির ওপরে, সেই রিপোর্টটাকে তারা টেবিল করেছে, সেই রিপোর্টটাকে তারা টেবিল করেছে দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তো ক্যাগের রিপোর্ট যেহেতু তারা পাবলিশ করেছে সেই জন্য সেই কনটেক্সটে পাবলিক অ্যাকাউন্ট কমিটির রোলটা আমি কোশ্চেনে রেখেছি। তার কারণ হচ্ছে ক্যাগের আহ, মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড কাকে বলা হয়, ক্যাগকে বলা হয়। তো ক্যাগের রিপোর্টকে কে স্ক্রুটিনাইজ করে, ক্যাগের রিপোর্টকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি স্ক্রুটিনাইজ করে। তো যেহেতু ক্যাগের রিপোর্ট নিউজে চলে এসেছে তাই আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার প্রাইমারি ফাংশন কি সেটাকে কোশ্চেন হিসাবে রেখেছি। দেখো, এটার তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অডিটিং পাবলিক এক্সপেন্ডিচার টু এনশিওর ইট অ্যালাইন্স উইথ পার্লামেন্টারি গান। দেখো, আমরা জানি কোনো মিনিস্ট্রি বা কোনো ডিপার্টমেন্ট যে টাকাটা খরচ করে সেই টাকাটা যে অ্যালোকেশন হয় সেটার পারমিশন কে দেয়, সেটার পারমিশন দেয় পার্লামেন্ট। তো পার্লামেন্ট সেটার পারমিশন দিল, তারপরে সেই মিনিস্ট্রি বা সেই ডিপার্টমেন্ট সেইটার যে টাকাটা সেই সে অনুদান হিসেবে পেয়েছিল সেই টাকাটা সে খরচ করলো, সেই টাকাটা খরচ করার পরে সেই টাকাটা অডিট হয়, তাই তো, যে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাক ভাবে খরচ হয়েছে কিনা, কোনো মিসইউজ হয়েছে কিনা, কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটি আছে কিনা, কতটা এফিসিয়েন্টলি এটা টাকাটা ইউজ করা হয়েছে। তো সেই সংক্রান্ত দেখাশোনা করা হয়েছে ক্যাগ। তো ক্যাগ রিপোর্ট দেয়, সেই ক্যাগের রিপোর্টটাকে আবার স্ক্রুটিনাইজ কে করে,
সেই ক্যাগের রিপোর্টটাকে স্ক্রুটিনাইজ করা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ক্যাগের রিপোর্ট স্ক্রুটিনাইজ করতে ক্যাগ নিজেই হেল্প করে। তো এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো প্রাইমারি ফাংশন কি, যে ক্যাগের যে অডিট রিপোর্টস সেটাকে, যেটা পার্লামেন্টে পেশ করা হয়, সেটাকে স্ক্রুটিনাইজ করা, সেটাকে এক্সামিন করা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তো চলো এবার পরে প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইব দ্য টার্ম গ্যাগ অর্ডার। আচ্ছা, রিসেন্টলি ইন্ডিয়া গট লেটেন্ট নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যে সময় রায়না এবং রণবীর আলাওয়াদিয়া, এই কন্ট্রোভার্সি এটা হয়েছিল, সেটা হয়তো তোমরা জেনে থাকবে। সেই কন্টেক্সটে গ্যাগ অর্ডার এটা এসছে। দেখো গ্যাগ অর্ডার মেনলি কি আমি বলেছি, ধরো কোনো একটা কেস কোর্টে চলছে, ঠিক আছে। এবার কোর্টে সেই কেসটা যখন চলছে, ধরো একটা দুটো পার্টি আছে, ঠিক আছে, এ ভার্সেস বি, দুটো পার্টি আছে। তার সাথে এখানে কি আছে, আমরা জানি মিডিয়া এইসব কোর্ট কেসকে কভার করে, যে সমস্ত কেস পপুলার হয়েছে সে সমস্ত কেসকে মিডিয়া কভার করে নিউজে। অনেক সময় কি হয়, মিডিয়ার এই কভারের ফলে আনডিউ ইনফ্লুয়েন্স চলে আসতে পারে জুডিশিয়ারির উপর। সেইটাকে প্রিভেন্ট করার জন্য এবং অনেক সময় কোর্ট কি করে, গ্যাগ অর্ডার পাবলিশ করে, যে কোর্টের পারমিশন ছাড়া এখন এই সংক্রান্ত কোনো কিছু মিডিয়াতে পাবলিশ করা যাবে না। তো সেই কনটেক্সটে গ্যাগ অর্ডার বলা হয়েছে। এটা মেনলি যে ইনফ্লুয়েন্সার আছে রণবীর আলাওদিয়া, তাকে বলা হয়েছে রিসেন্টলি তুমি কোনো, মানে এই কেস যতদিন এখন পর্যন্ত চলছে আপাতত ইন্টারিম ভাবে, এখন তুমি কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে না। তো সেই কনটেক্সটে আমি গ্যাগ অর্ডার টার্মটার মিনিংটা কোশ্চেন হিসাবে রেখেছি। দেখো এটা কি, দেখো অপশন এ হবে অ্যান্সার। গ্যাগ অর্ডার হচ্ছে একটা লিগ্যাল ডিরেক্টিভ, যেটা রেস্ট্রিক্ট করছে ইন্ডিভিজুয়ালকে বা কোনো মিডিয়াকে, যে তুমি কোনো একটা অনগোয়িং যে লিগ্যাল কেস চলছে সেটাকে পাবলিকলি ডিসকাস করতে পারবে না, তার যে ডিটেলস সেটাকে পাবলিকলি ডিসকাস করতে পারবে না। তো এটা হচ্ছে গ্যাগ অর্ডার, অপশন এ হবে এটার অ্যান্সার। তারপরে চলো পরে প্রশ্ন দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ফিলাডেলফিয়া করিডোর। আচ্ছা, ইসরায়েল গাজা ওয়ার চলছে, ইসরায়েল গাজা ওয়ার চলছে আমরা জানি। সেই কনটেক্সটে এই ফিলাডেলফিয়া করিডোরটা নিউজে আছে, সেজন্য আমি এটা কোশ্চেনটা রেখেছি। আচ্ছা, ইসরায়েলের যে অফিসিয়াল আছে সে বলে দিয়েছে যে আমরা, তারা কি গাজা করিডোর থেকে পুল ব্যাক করবে না। তো সেই কনটেক্সটে ফিলাডেলফিয়া করিডোরটা, করিডোরের কোশ্চেনটা আমরা রেখেছি। তো এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো, ইট সার্ভস অ্যাজ এ বাফার জোন বিটুইন গাজা এবং ইজিপ্ট। তো গাজা এবং ইজিপ্টের মাঝে, তো এই গাজা, এই ধরো ইজিপ্ট, তার মাঝে একটা বাফার জোন আছে, তার নাম হচ্ছে ফিলাডেলফিয়া করিডোর। তো এটা কোশ্চেন আসতেই পারে যে ফিলাডেলফিয়া করিডোর রিসেন্টলি সিন ইন নিউজ ইজ এ বাফার জোন বিটুইন হুইচ টু রিজন। তো এটা হচ্ছে গাজা এবং ইজিপ্টের মাঝে। অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। চলো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ নট শেয়ার এ ল্যান্ড বর্ডার উইথ হন্ডুরাস। আচ্ছা, এই কোশ্চেনটা কেন রেখেছি, দেখো হন্ডুরাসে রিসেন্টলি একটা ট্রপিক্যাল স্টর্ম সারা, ট্রপিক্যাল স্টর্ম সারা হিট করেছিল। সেজন্য ইন্ডিয়া প্রায় 26 টন মতো হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কিন্তু পাঠিয়েছে। এই হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের মধ্যে গ্লাভস আছে, গ্লুকোমিটার্স আছে, অক্সিমিটার্স আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্কেট আছে, স্লিপিং ম্যাটস আছে, হাইজিন কিটস আছে, এগুলো সব হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স ইন্ডিয়া পাঠিয়েছে হন্ডুরাসকে। তো সেই কনটেক্সটে আমি হন্ডুরাসের ল্যান্ড বর্ডার সম্পর্কে কোশ্চেনটা রেখেছি। তো এগুলো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইন্সপায়ার্ড হয়ে কোশ্চেন। তো সেই জন্য আমি কি করছি, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে যে কারণে নিউজে এসেছে সেই কনটেক্সটটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি সবসময়, যে কোন কনটেক্সটে আমি কোশ্চেনটা রেখেছি, এবং সেই সংক্রান্ত একটা কোশ্চেন আমি তোমাকে এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে দিচ্ছি। দেখো, এটা ম্যাপটা আমি দিয়ে দিচ্ছি, দেখো নিচে দেখো নিকারগু। আচ্ছা, প্রথমে আগে বলে রাখি, হন্ডুরাস কোথাকার কান্ট্রি, এটা একটা সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি। আচ্ছা, এটার যে ল্যান্ড বর্ডার শেয়ার করছে সেটা নিকারাগুয়ার সাথে করছে, এল সালভাদোরের সাথে করছে, গুয়াতেমালার সাথে করছে। তাহলে দেখো, নিকারগুনিয়ার সাথে করছে, এল সালভাদোরের সাথে করছে এবং গুয়াতেমালার সাথে করছে। যেটার সাথে করছে না সেটা হচ্ছে কোস্টারিকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকার সাথে হন্ডুরাস কোনো ল্যান্ড বর্ডার শেয়ার করছে না। অ্যান্সার হয়ে যাবে কোস্টারিকা। তাহলে হন্ডুরাস একটা সেন্ট্রাল আমেরিকান কান্ট্রি, যার নেবারিং, যে যার সঙ্গে বর্ডার শেয়ার করছে, সেটার আমি একটা ম্যাপ তোমাদেরকে অ্যাটাচ করে দিয়েছি। চলো তারপরে প্রশ্ন দেখো, প্রিমর্ডিয়াল ম্যাগমা রেফার্স টু। আচ্ছা, এই কোশ্চেনে কেন রাখা হয়েছে, দেখো চন্দ্রায়ন যে ইন্ডিয়ার, যে চন্দ্রায়ন 3 মিশন যে ইন্ডিয়া সাকসেসফুল হলো, ইন্ডিয়া যে মুনের যে সাউথ পোলে যেটা ল্যান্ড করেছে, তার ফলে এখন যে ডেটাগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে একটা ফার্স্ট ডিটেল ম্যাপ বানানো হয়েছে মুনের যে সাউথ পোল, সেই সাউথ পোলের রিগার্ডিং একটা ডিটেলড ম্যাপ বানানো হয়েছে। সেই কনটেক্সটে এই প্রিমোডিয়াল ম্যাগমার কথা বলা হয়েছে। হুম, ম্যাগমার কথা বলা হয়েছে। তো প্রিমোডিয়াল ম্যাগমা মানে কি, এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার, অ্যানসিয়েন্ট মল্টেন রক ফ্রম দ্য আর্লি স্টেজেস অফ সেলেস্টিয়াস বডিজ ফরমেশন। দেখো, ম্যাগমা মানে হচ্ছে মল্টেন ম্যাটেরিয়াল, তাই তো, ম্যাগমা হচ্ছে মল্টেন ম্যাটেরিয়াল। এবার প্রিমর্ডিয়াল বলছে মানে হচ্ছে আর্লি স্টেজে। প্রিমর্ডিয়াল যখন আর্লি স্টেজে কোনো একটা সেলেস্টিয়াল বডি, ধরো ধর আর্থ বা কোনো একটা প্ল্যানেট, সেটা যখন ফর্ম হচ্ছে, তখন ইনিশিয়ালি সেটা কি প্রচুর হট আছে, সেটা পার্সিয়ালি বা ফুললি মল্টেন আছে।
সেই মুহূর্তে যে ম্যাগমাটার কথা বলা, সেই মুহূর্তে যে ম্যাগমা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে প্রিমর্ডিয়াল ম্যাগমা। তারপরে তো আস্তে আস্তে ধীরে ধীরে সলিডিফাই হয়েছে, কুল হয়েছে, সলিডিফাই হয়েছে, এবং ধীরে ধীরে ক্রাস্ট, মেন্টেল, কোর, এই ধরনের লেয়ারের ডেনসিটি সেপারেশন হয়ে লেয়ার গুলো তৈরি হয়েছে। বাট এই লেয়ার গুলো তৈরি হওয়ার আগে প্রাথমিক অবস্থায় সেলেস্টিয়াল বডি ধরো আর্থ যখন তৈরি হচ্ছিল তখন প্রচন্ড হট ছিল। সেই মুহূর্তে যে ম্যাগমা রিলিজ হচ্ছিল, মল্টার মেটেরিয়াল রিলিজ হচ্ছিল, সেটাকে আমরা বলছি প্রিমর্ডিয়াল ম্যাগমা, মানে আর্লি স্টেজের ম্যাগমা। চলো পরে প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রাইবস প্রাইমারিলি সেলিব্রেটস দ্য নায়কুম ইয়েলো ফেস্টিভ্যাল? আচ্ছা, নায়কু ইয়েলো ফেস্টিভ্যাল কেন নিউজে আছে? কারণ ফার্স্ট জয়েন্ট মেগা নায়কু ইয়েলো সেলিব্রেশন যেটা অরুণাচল প্রদেশে হয়ে চলেছে, সেইখানে আমাদের দেশের যিনি উপরাষ্ট্রপতি আছে বা রাজ্যসভা চেয়ারপারসন যাকে বলতে পারো, যে আছে জগদীপ ধনকর, জগদীপ ধনকর জি, উনি কিন্তু এটা ওনার অ্যাটেন্ড করার কথা ছিল, উনি অ্যাটেন্ড করেছেন। সেই কনটেক্সটে এই সেই জন্য এই ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্স পেয়ে গেছে, যেহেতু আমাদের দেশের উপরাষ্ট্রপতি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন, তাই এটা ইম্পর্টেন্স পেয়েছে। তো এটা প্রাইমারিলি কারা সেলিব্রেট করে? নাইসি, অরুণাচল প্রদেশের নাইসি ট্রাইব, অরুণাচল প্রদেশের নাইসি ট্রাইব তারা এটাকে সেলিব্রেট করে। এটা একটা কমিউনিটি ফেস্টিভ্যাল যেটা হারমোনি, প্রসপারিটি, ওয়েলবিং পিপলের এটাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেটেড অন, দেখো ডে থেকে কিন্তু কোশ্চেন আছে যে কোন দিনে কি পালন করা হয়। ন্যাশনাল সায়েন্স ডে কবে সেলিব্রেট করা হয়? অ্যানুয়ালি সেলিব্রেট করা হয় ফেব্রুয়ারি 28 তারিখ। কেন সেলিব্রেট করা হয়? কারণ 1928 সালে ফেব্রুয়ারি 28 তারিখে এই দিনে সিভি রমন তার যে রমন ডিসকভারি সেটাকে অ্যানাউন্স করেছিলেন। তো সেটাকে সেলিব্রেট করার জন্য আমরা ন্যাশনাল সায়েন্স ডে February 28 আমরা কিন্তু পালন করে থাকি। চল পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে দ্য কাশী তামিল সঙ্গম সঙ্গমম is organized to celebrate the historical and cultural connection between Tamil Nadu and which city? তো তামিলনাড়ু এবং বারাণসীর মধ্যে কানেকশনটাকে এস্টাবলিশ করা হচ্ছে কাশী তামিল সঙ্গম। আচ্ছা, এটা কেন নিউজে আছে? কারণ আমাদের দেশের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর এবং 45 জন আরো অনেক ফরেন অ্যাম্বাসেডার তারা তামিল ডেলিগেটদের সাথে ইন্টারাক্ট করেছে এই কাশী তামিল সঙ্গম চলাকালীন। তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটিকে শো করছে। হুম, এবং এটা এক ভারত শ্রেষ্ঠ ভারতের সাথে যে ইনিশিয়েটিভ আছে সেটার সাথে এটা অ্যালাইন করে। দেখো কাশি টু তামিলনাড়ু, নর্থ ইন্ডিয়ার সাথে সাউথ ইন্ডিয়ার যে কানেকশন এই সংগমের দ্বারা আমরা বুঝতে পারছি। তো যখন তুমি ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে কোনো এসে লিখছো, হ্যাঁ, কোনো ধরো এসে লিখছো বা কোনো মেন্সে কোশ্চেন লিখছো, তখন এই যে ইনিশিয়েটিভ, এই যে প্রোগ্রাম, তার কথা তোমরা বলতে পারো যে এই ধরনের প্রোগ্রামের ফলে আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি প্রকাশ হচ্ছে। হুম, নর্থ ইন্ডিয়ার সাথে সাউথ ইন্ডিয়ার যে মাঝে মাঝে আমরা দেখি বিভাজন তৈরি হচ্ছে লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেইটাকে ছাড়িয়ে গিয়ে এই যে সমাগম, এটা দেখায় যে আমরা ডাইভার্সিটি আমাদের মধ্যে থাকলেও আমাদের মধ্যে একটা ইউনিটি আছে। তো এইগুলো তোমরা এসেতে ইউজ করতে পারো এই ধরনের ইনিশিয়েটিভ গুলো। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর ইভ্যালুয়েটিং ন্যাচারাল হেরিটেজ সাইটস নমিনেটেড ফর দ্য ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস? দেখো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস যখন কোনো একটা সাইট পায়, হ্যাঁ, তার আগে কি হয়? তার আগে নমিনেশন হয়, তাই তো? তার আগে নমিনেশন হয়। তো এবার নমিনেশন থেকে তুমি অ্যাকচুয়ালি সত্যিকারের স্ট্যাটাসটা পাবে কিনা সেটা কে দেখে? সেটা দেখে হচ্ছে আইইউসিএন, সেটা দেখে হচ্ছে আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই আইইউসিএন এটাকে কিন্তু দেখে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আইইউসিএন। আচ্ছা, এটা নিউজে আছে তার কারণ হচ্ছে আহ, মহারাষ্ট্রের যে কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার আশিস সেলার আছে, উনি একটা ডেলিগেশনকে লিড লিড করেছিলেন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দের কাছে একটা আর্জি জানিয়েছেন যে শিবাজি যে ফোর্ট আছে, হ্যাঁ, যে শিবাজি ফোর্ট আছে, শিবাজি যে 12টা ফোর্ট আছে, সেই ফোর্টকে ইউনেস্কো স্ট্যাটাস যাতে দেওয়া হয় সেই উদ্দেশ্যে তিনি একটা অ্যাপিল করেছেন ইউনেস্কোর কাছে। তো সেই কন্টেক্সটে এটা নিউজে চলে এসেছিল, সেই জন্য আমি এটা কোশ্চেন হিসাবে রেখেছি। ঠিক আছে, দেখো অ্যান্সার হয়ে যাবে আইইউসিএন। তাহলে পরে প্রশ্ন, গুরু মায়াধর রাউত ইজ নোন ফর হিজ কন্ট্রিবিউশন টু হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম? তো গুরু মায়াধর রাউতকে ওড়িশি ক্লাসিক্যাল ডান্স ফর্মকে রিভাইভ করার জন্য ওনাকে ফাদার ফাদার অফ ওড়িশি ডান্স বলা হয়ে থাকে, এবং উনি রিসেন্টলি মারা গেছেন। যেহেতু উনি রিসেন্টলি মারা গেছেন, তো অবিচিওর থেকে আমরা প্রশ্ন আসে জানি, সেজন্য সেই কন্টেক্সটে আমি এই কোশ্চেনটা রেখেছি। এবং উনি অনেক ধরনের এলিমেন্ট এই ওড়িশি ডান্সের মধ্যে ইন্ট্রোডিউস করেছিলেন, যেমন মুদ্রা বিনিয়োগা, সঞ্চারী ভাবা, রাস থিওরি, এইসব উনি ইন্ট্রোডিউস করেছিলেন। এবং উনি জয়ন্তিকা অ্যাসোসিয়েশন 1959 সালে কো ফাউন্ড করেছিলেন। তো ওনাকে ফাদার অফ ওড়িশি ডান্স বলা হয়, উনি রিসেন্টলি মারা গেছেন, তাই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়েছে। আচ্ছা, উত্তরপ্রদেশ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইন্ট্রোডিউস হুইচ ফ্যাসিলিটি ফর বেটার কমিউনিকেশন? বেটার কমিউনিকেশনের জন্য উত্তরপ্রদেশ ভারতের প্রথম রাজ্য হিসাবে ট্রান্সলেটার ফেসিলিটি কিন্তু লঞ্চ করে দিয়েছে। ট্রান্সলেটার ফেসিলিটি দেখো, কোনো টুরিস্ট ধরো, নন হিন্দি স্পিকিং কোনো টুরিস্ট, হ্যাঁ, কোনো উত্তরপ্রদেশে ধরো বেড়াতে গেছে, তারপর সে ধরো কোনো একটা কারণে তাকে হয়তো
কোনো গভর্নমেন্ট অফিস ভিজিট করতে হচ্ছে, তো সে যখন গভর্নমেন্ট অফিস ভিজিট করবে, তাতে তার যাতে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকে, তাতে ইজিলি কমিউনিকেট করতে পারে, তার জন্য এই ট্রান্সলেটার ফেসিলিটি তাকে হেল্প করবে। চলো, নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি টপ দ্য মেডেল ট্যালি ইন দ্য এশিয়া কাপ 2025 আর্চারি টুর্নামেন্ট? আচ্ছা, এশিয়া কাপ 2025 আর্চারি টুর্নামেন্টে মেডেল ট্যালিতে টপ করেছে হচ্ছে ইন্ডিয়া। মেডেল ট্যালিতে এটা আমাদের খুব গর্বের বিষয়। ইন্ডিয়া মেডেল ট্যালিতে টপ করেছে, টোটাল 8খানা মেডেল পেয়েছে, তার মধ্যে 5টা গোল্ড, 2টো সিলভার এবং 1টা ব্রোঞ্জ। এবং এই যে টুর্নামেন্ট, এটা কোথায় আয়োজন করা হয়েছিল? এটা থাইল্যান্ডের ব্যাংককে আয়োজন করা হয়েছিল। তো আয়োজক দেশ ছিল হচ্ছে থাইল্যান্ড। এখানে ইন্ডিয়া মেডেল ট্যালিতে টপ করেছে। পরে প্রশ্ন দেখো, সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি ডেভেলপ দ্য ফার্স্ট ডিটেল ম্যাপ অফ হুইচ রিজন অফ মুন? এটা আমরা একটু আগে ওটা আলোচনা করতে গিয়ে বললাম। তো ফার্স্ট সাউথ পোল রিজনের ডিটেল ম্যাপ কিন্তু সায়েন্টিস্টরা রিসেন্টলি ডেভেলপ করেছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে তোমার সাউথ পোল। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ সাউথ পোলে যেটা বলা হচ্ছে যে ওয়াটার আইস থাকার সম্ভাবনা আছে, সে জন্য ফিউচার যে স্পেস এক্সপ্লোরেশন হবে, সেক্ষেত্রে এই ম্যাপটা কিন্তু হেল্পফুল হতে পারে। যেমন ফিউচার যে লুনার মিশন গুলো আছে, নাসার যে আর্টেমিস প্রোগ্রাম আছে, বা ভারতের যে ইসরোর যে পরবর্তী চন্দ্রায়ন মিশন আছে, চন্দ্রায়ন মিশন আছে, সেইগুলোতে এই ম্যাপটা কিন্তু আরো হেল্পফুল আসতে পারে, কাজে লাগতে পারে। আচ্ছা, পরে প্রশ্ন, ইন্ডিয়া রিসেন্টলি অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অফ হুইচ ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন? কোন ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনের চেয়ারম্যানশিপ ইন্ডিয়া রিসেন্টলি অ্যাজিউম করেছে? এটা হচ্ছে বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বিওবিআইজিও। আচ্ছা, এই বিওবিআইজিও কোন কোন কান্ট্রি আছে এখানে? ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, শ্রীলঙ্কা আছে। এবং এটার এম হচ্ছে ট্রেডকে, মেরিটাইম সিকিউরিটিকে এবং এনভায়রনমেন্টাল কনজারভেশনকে আরো স্ট্রেনথেন করা। তাহলে পরে প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ওয়াজ ইনক্লুডেড ইন দ্য টাইমস ওম্যান অফ দ্য ইয়ার 2025? টাইমস ওম্যান অফ দ্য ইয়ার 2025 এ কাকে ইনক্লুড করা হয়েছে? পূর্ণিমা দেবী বর্মন। ডক্টর পূর্ণিমা দেবী বর্মনকে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, উনি কে? উনি একজন ফেমাস ওয়াইল্ড লাইফ কনজারভেশন। উনি কি করেছেন? কমিউনিটি ড্রিভেন একটা কনজারভেশন এফোর্ট উনি চালিয়েছেন। উনি কি করেছেন? একটা হারগিলা আর্মি তৈরি করেছেন, যে লোকাল ওম্যানদের এটা একটা অর্গানাইজেশন, যারা কি করে ওয়াইল্ড লাইফ অ্যানিমালদেরকে কনজার্ভ করে। মেনলি ওরা যেটাকে প্রোটেক্ট করেছে সেটা হচ্ছে গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক। এটা একটা এন্ডেঞ্জার্ড বার্ড, যেটা আসামে পাওয়া যায়। তো এই যে আসামে পাওয়া যায় যে এন্ডেঞ্জার্ড বার্ড, যার নাম হচ্ছে গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক, সেটাকে এরা কমিউনিটি কনজারভেশন এফোর্টের মাধ্যমে এটাকে প্রোটেক্ট করেছে। সেই জন্য ওনার নামটা এখানে এসেছে। তো কমিউনিটি ড্রিভেন কনজারভেশন এফোর্টের মাধ্যমে আমরা কিভাবে ওয়াইল্ড লাইফকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনে হেল্প করতে পারি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন কাজে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনে কাজে লাগতে পারে, সেটার একটা বিরাট উদাহরণ কিন্তু এই মহিলা এবং তার টিম। তো চলো, এগুলো তোমরা, এই যে এক্সাম্পল গুলো আছে, এগুলো তোমরা মেন্সের কোশ্চেনে, মেন্সের অ্যান্সার রাইটিং করার সময় বা এসের অ্যান্সার রাইটিং করার সময় এই সমস্ত যে ইনোভেটিভ এক্সাম্পল গুলো আছে, সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। চলো, পরে প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন রিলিজ দ্য ইন্টারিম ইকোনমিক আউটলুক রিপোর্ট হাইলাইটিং জিডিপি গ্রোথ এন্ড ইনফ্লেশন? দেখো, রিপোর্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, কারা পাবলিশ করে এবং কি পাবলিশ করে। তো এরা মেনলি জিডিপি গ্রোথ এবং ইনফ্লেশন পাবলিশ করে, ইনফ্লেশন ডেটা পাবলিশ করে। এবং কে পাবলিশ করেছে? এটা ওইসিডি পাবলিশ করেছে। ওইসিডি রিসেন্টলি পাবলিশ করেছে ইন্টারিম ইকোনমিক আউটলুক রিপোর্ট। দেখো, এখানে বলা আছে ওইসিডি পাবলিশ করেছে। আচ্ছা, পরে বলে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিসেন্টলি লঞ্চড আধার গুড গভর্নেন্স পোর্টাল বাই দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি? দেখো, এখানেই তুমি একটা কোশ্চেনের মধ্যে একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছ, যে আধার গুড গভর্নেন্স পোর্টাল কে লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এটার উদ্দেশ্য কি? দেখো, টু স্ট্রিমলাইন অ্যাপ্রুভাল প্রসেস ফর আধার অথেন্টিকেশন রিকোয়েস্ট। আধার অথেন্টিকেশন রিকোয়েস্টের জন্য অ্যাপ্রুভাল প্রসেসটাকে স্ট্রিমলাইন করা এটার উদ্দেশ্য। এবং এটা করার ফলে কি হবে? ইজ অফ ডুইং বিজনেস যেমন এনহান্স হবে, তার সাথে সাথে সার্ভিস ডেলিভারিটাও কিন্তু এনহান্স হবে। হুম পরে প্রশ্ন দেখো, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেকেন্ড প্রিন্সিপাল সেক্রেটারি টু পিএম নরেন্দ্র মোদী ইন ফেব্রুয়ারি 2025? দেখো, অলরেডি একজন প্রিন্সিপাল সেক্রেটারি আছে, যার নাম হচ্ছে পিকে মিশ্রা। ইন অ্যাডিশন টু পিকে মিশ্রা আরেকজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তার নাম কি? তার নাম তার নাম হচ্ছে তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। আচ্ছা, শক্তিকান্ত দাস এর আগে কি ছিলেন? আরবিআই এর গভর্নর ছিলেন। এর আগে আরবিআই এর গভর্নর ছিলেন, উনি রিটায়ার করে গেছেন। তো এখন উনি এই পোস্টে এলেন, পিএম এর প্রিন্সিপাল সেক্রেটারি। এখন আরবিআই গভর্নরকে সঞ্জয় মালহোত্রা। এখন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, অরবিন্দ সুব্রমণিয়াম কে ছিলেন? অরবিন্দ সুব্রমণিয়াম ছিলেন এর আগে চিফ ইকোনমিক অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, দেখো, এখানে শক্তিকান্ত দাসকে রিসেন্টলি প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, সেবি সম্পর্কে একটা কোশ্চেন করা হয়েছে। সেবির, দেখো, সেবির নতুন চিফ, যে এর আগে যে মাধবী পুরীপুর ছিলেন, উনাকে রিপ্লেস করে এখন কে হলেন? তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে কিন্তু রিসেন্টলি সেবির চিফ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সেই কন্টেক্সটে একটা কোশ্চেন রাখা হয়েছে, বলা হচ্ছে আরবিআই নাকি সেবির চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করে না, এটা ভুল স্টেটমেন্ট। সেবি করে না। এবং পরে স্টেটমেন্ট দেখো, সেবি চেয়ারপারসন বলা হচ্ছে 5 বছরের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়, বা 65 বছরের অবধি তার থাকে, টেনিওর থাকে। তো এইটা পরের স্টেটমেন্টটা কারেক্ট, কিন্তু প্রথমটা নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে বি।
দেখো কে তাহলে অ্যাপয়েন্টমেন্টটা কে করে। দেখো একটা কমিটি আছে, তার নাম হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর রেগুলেটরি অ্যাপয়েন্টমেন্ট সার্চ কমিটি। সে রেকমেন্ডেশন দেয় এবং সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট সেবি চেয়ারপারসনকে নিয়োগ করে, এবং তার টেনিওর হচ্ছে হয় 5 বছর অবধি, না হলে 65 বছর অবধি, যেটা আগে। এবং তার এই সেবির যে চেয়ারম্যান, সে রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য এলিজেবল। আচ্ছা, লাস্ট এমসিকিউ কোশ্চেন দেখে নিই, তারপরে আমরা দুটো মেন্সে কোশ্চেন দেখে নেবো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্স হিন্দি অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যান্ড দ্য ইউনিয়ন। না, ইউনিয়নের জন্য তো বটে, কিন্তু স্টেটের জন্য না, স্টেটের জন্য না। আর পরের প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশন ডিরেক্টস দ্য ইউনিয়ন টু প্রমোট স্প্রেড অফ হিন্দি সো দ্যাট ইট ক্যান বিকাম মিডিয়াম মিডিয়াম অফ এক্সপ্রেশন ফর ইন্ডিয়াস ডাইভার্স কালচার। পরের স্টেটমেন্টটা কারেক্ট, তো অ্যান্সার হয়ে যাবে টু অনলি। তো যেহেতু এখন যে ল্যাঙ্গুয়েজ, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে একটা ডিবেট চলছে, সেই কনটেক্সটে এই কোশ্চেনটা রাখা হয়েছে। দেখো এই কনটেক্সটে যে আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 343, আর্টিকেল 345, আর্টিকেল 351। এই আর্টিকেলগুলো তোমরা কিন্তু লক্ষ্মীকান্ত থেকে ভালো করে কিন্তু পড়ে নেবে। আচ্ছা, তো এমসিকিউ আমরা সলভ করে নিলাম। এবার আমরা যেটা করবো সেটা দুটো মেন্সের কোশ্চেন রেখেছি, আমি একবার আউটলাইন গুলো বলে দিচ্ছি। দেখো যেহেতু থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে ডিবেট চলছে, সেই কন্টেক্সটে কোশ্চেনটা রাখা হয়েছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পলিসি অফ ইন্ডিয়া স্ট্রাইকস এ ব্যালেন্স বিটুইন ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, ক্রিটিক্যাল অ্যানালাইজ করো। তো এটা তোমরা আমরা সেম ফর্মেটে লিখবো। দেখো ইন্ট্রো, বডি, কনক্লুশন। এখানে আমি একটা ইন্ট্রো লিখে দিয়েছি, এইভাবে তোমরা শুরু করতে পারো। তারপরে বডিতে তোমরা লিখতে পারো যে ইন্ডিয়ার যে ল্যাঙ্গুয়েজ পলিসি আছে সেটা বাইল্যাঙ্গুয়াল অফিসিয়াল কমিউনিকেশন করতে পারি আমরা, বোথ হিন্দি এবং ইংলিশ দুটোরই ইউজ হয় অফিসিয়াল পারপাসের জন্য। স্টেটকে অটোনমি দেওয়া হয়েছে যে তারা তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাদের মতো করে চুজ করতে পারে। আচ্ছা, মাইনরিটি ল্যাঙ্গুয়েজকেও প্রোটেক্ট করা হয়েছে, কারণ এই শিডিউলে টোটাল 22খানা ল্যাঙ্গুয়েজকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং এডুকেশন পলিসিতেও থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমরা এনকারেজ করে থাকি। আচ্ছা, কিন্তু চ্যালেঞ্জ আছে কি, সবসময় একটা হিন্দি ইম্পোজিশনের একটা ডিবেট চলে আসে। বিশেষ করে সাউদার্ন স্টেটটা অ্যালিগেশন করে যে আমাদের উপর হিন্দি ইম্পোজিশন করা হচ্ছে ব্যাকডোর দিয়ে। আচ্ছা, রিজনাল ডিসপ্যারিটি শো করে, যেহেতু ইংলিশ সব জায়গায় সমস্ত, ইংলিশ শুধুমাত্র কিছু এলিট ক্লাসের কাছেই সীমাবদ্ধ, তো ইংলিশকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করলে কমন মাসের কাছে সেটা অনেক সময় পৌঁছায় না। আচ্ছা, নন শিডিউল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ইন্ডিয়াতে, শুধুমাত্র তো 22টা ল্যাঙ্গুয়েজ নেই, তার বাইরে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেইগুলোকে আমরা নেগলেক্ট করছি। এবং যে ওভারঅল পলিসি আছে সেটার ইমপ্লিমেন্টেশন গ্যাপ আছে। তো এটা তোমরা লিখবে, তারপরে একটা তোমরা ওয়ে ফরওয়ার্ড দেবে। সবসময় কনক্লুশনে একটা ওয়ে ফরওয়ার্ড দিয়ে পজিটিভ নোটে তোমরা শেষ করলে কি কিভাবে এটাকে সলিউশন, চ্যালেঞ্জ গুলোকে সলভ করা যায়। আচ্ছা, তারপরে প্রশ্ন, হোয়াট আর রেয়ার ডিজিজ, ডিসকাস দ্য চ্যালেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ ডায়াগনোজিং অ্যান্ড ট্রিটিং রেয়ার ডিজিজ ইন ইন্ডিয়া। দেখো রেয়ার ডিজিজ যেহেতু নিউজে থাকে, সেই কন্টেক্সটে আমি রেখেছি। আচ্ছা, রেয়ার ডিজিজের ইন্ট্রোডাকশনে তোমরা কি লিখবে, এটা কোনো ফিক্সড ডেফিনেশন নেই, বাট কোন ডেফিনেশনটা দেয় সেটা তোমরা বলতে পারো, এবং তার সাথে দু একটা এক্সাম্পল বলে দিতে পারো, যে সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া, এগুলো তোমরা দু একটা এক্সাম্পল দিতে পারো ইন্ট্রোডাকশনে। তারপরে তোমরা চ্যালেঞ্জ বললে যে দেখো এগুলোর ট্রিটমেন্ট তো লিমিটেড, এবং যেটুকুই বা আছে সেটা খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, বা যে মেডিসিন গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এক্সপেন্সিভ, তো কমন মাস সেগুলো সহজে কিনতে পারে না, লোকের মধ্যে অ্যাওয়ারনেস নেই সেরকম। ইন্ডিয়াতে সেরকম কোনো ন্যাশনাল পলিসি নেই, যেটা নেই বা যেটা আছে সেটার ইমপ্লিমেন্টেশনের প্রবলেম আছে, এবং তার সাথে সাথে রেট টেপিজমের প্রবলেম তো আছে। এরপর তোমরা কি করে বললে যে এটার সলিউশন, বললে যে লেজিসলেটিভ মেজার নিতে হবে ঠিকঠাক করে, বা ইন্ডিজিনিয়াস ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে জোর দিতে হবে, পলিসিতে যে গ্যাপ আছে সেটা ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেশনটাকে স্ট্রেংথেন করতে হবে, এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে, ইন্স্যুরেন্স সাপোর্ট দিতে হবে। এইভাবে তোমরা পজিটিভ নোটে জিনিসটাকে কনক্লুড করে দিলে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।